একজন মানুষ চিৎকার করে বলেছিল, ওটা আমার গলা, ছেড়ে দাও। আর নদিয়ার শ্মশান ঘাটে সেই রাতে যে পিশাচিনী নিতাই ডুমের গলা টিপে ধরেছিল, তার আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো ছিল। আর গুজরাটের সেই অভিশপ্ত রাজপ্রাসাদে যে রাতে আলো জ্বলে উঠেছিল, সেখানে 130 বছর ধরে বিদ্যুৎ নেই। পুরো ঘটনা জানতে হলে শেষ পর্যন্ত থাকুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 153তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বেজে গেছে, আর রাত 9টার মানে একটাই, অশরীরীর রাত শুরু হয়েছে। এই রাতে আলো নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, কানে হেডফোন গুঁজে নিন, কারণ আজকের এপিসোড শুনে আপনার হাতের লোম খাড়া হবে, বুকের ভেতরে একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে যাবে। আর ঘুমানোর আগে আপনি একবার হলেও নিজের ঘরের কোণটা দেখে নেবেন। আজকের এপিসোড 153তে আমি আপনাদের জন্য এনেছি দুটি এমন ঘটনা, যার একটি আপনাদের প্রিয় চরিত্র নিতাই ডোমের জীবনের সবচেয়ে ভয়াবহ রাতের ঘটনা। যারা এপিসোড 143-এ নিতাই ডোমের প্রথম পর্ব শুনেছিলেন, তারা জানেন সেই রাতে কি দেখেছিল নিতাই। সেই রাতের পর নিতাই বদলে গিয়েছিল। কিন্তু আজকে পার্ট 2তে আপনারা জানবেন সেই রাতের অনেক পরে, যখন নিতাই ভেবেছিল সব শেষ হয়ে গেছে, তখন রাতের অন্ধকারে সেই পিশাচিনী ফিরে এসেছিল। আর এবার সে শুধু দাঁড়িয়ে দেখেনি, এবার সে নিতাইয়ের গলায় হাত দিয়েছিল। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের পশ্চিমে গুজরাটের এক অভিশপ্ত রাজপ্রাসাদকে ঘিরে। সেই প্রাসাদে 130 বছর ধরে কেউ থাকে না, প্রবেশ নিষেধ। কিন্তু কিছু মানুষ সেই নিষেধাজ্ঞা মানেনি, আর যা দেখেছে তার কোনোদিন ভুলতে পারবে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, নিতাই ডোম পার্ট 1 আমি ইতোমধ্যে দেখেছি, যদি আজকের পার্ট 2 শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন। শুরু করছি আজকের এপিসোড 153-র প্রথম ঘটনা, নদিয়ার শ্মশান ঘাটে নিতাই ডোমের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা পার্ট 2। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুজয় বিশ্বাস। সুজয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলারই একজন বাসিন্দা, বয়স 38, পেশায় তিনি একটি ব্যাংকের ক্যাশিয়ার। শ্মশানঘাটের কাছেই তার বাড়ি, তাই নিতাই ডোমকে তিনি চেনেন অনেক দিন ধরে। এপিসোড 143-এ প্রদীপ বাবুর বলা যে ঘটনা আপনারা শুনেছিলেন, সুজয় সেই ঘটনার পরের অধ্যায়ে আমাদের পাঠিয়েছেন। আর সুজয় জানিয়েছেন এই ঘটনাটা এতটাই ভয়াবহ যে নিতাই নিজে এখনো রাতে একা ঘর থেকে বেরোয় না। অসংখ্য ধন্যবাদ সুজয়কে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুজয়ের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। নিতাই ডোমের প্রথম ঘটনার পর প্রায় 7 মাস কেটে গিয়েছিল। যারা এপিসোড 143 শোনেননি, তাদের সংক্ষেপে বলি, সেই রাতে হরিচরণ কুণ্ডুর মৃতদেহ পোড়ানোর সময় নিতাই শ্মশান ঘাটে একটি চোখহীন অবয়ব দেখেছিল। চিতার আগুনের ভেতর থেকে নিতাইয়ের নাম ধরে কে যেন ডেকেছিল। পরে পুরোহিতের পরামর্শে পূজা করে হরিচরণের পরিবারকে তার শেষ ইচ্ছা পূরণ করিয়ে সেই অধ্যায়ের জবনিকা টেনেছিল নিতাই। কিন্তু কিছু অধ্যায় সত্যিকারের শেষ হয় না। 7 মাস পরের কথা বলছি, 2024 সালের জ্যৈষ্ঠ মাস, মানে মে জুনের মাঝামাঝি। গরমের চূড়া, নদিয়ায় তখন তাপমাত্রা বিকেলের দিকে 40 ছুঁই ছুঁই। শ্মশানঘাটের চারদিকের বড় গাছগুলো যেন ঝিমিয়ে পড়েছে। শুকনো হাওয়া বইছে মাঝে মাঝে, কিন্তু স্বস্তি নেই তাতে। নিতাই সেই 7 মাসে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। স্বপ্ন বন্ধ হয়েছিল, রাতে ঘুম হচ্ছিল, শ্মশানে কাজও চলছিল। কিন্তু একটা পরিবর্তন ছিল, সে একটু বেশি সতর্ক হয়ে গিয়েছিল। আলো ছাড়া শ্মশানের অন্ধকার জায়গায় যেত না, চিতার ওপাশে তাকানো বন্ধ করে দিয়েছিল, মাথা নামিয়ে কাজ করত, চোখ তুলত না অহেতুক। সেই গ্রীষ্মের সন্ধ্যায় একটা মৃতদেহ এলো। মৃতদেহটা ছিল এক বৃদ্ধা মহিলার, নাম সুভাষিনী দেবী। বয়স ছিল 85। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, শেষে গেলেন। পরিবারের লোকেরা শান্তই ছিল। বড় বয়সে স্বাভাবিক মৃত্যু, শোক ছিল, কিন্তু অস্বাভাবিক কিছু নয়। নিতাই চিতা সাজালো, আগুন দেওয়া হলো, কাজ এগিয়ে চলল স্বাভাবিক। কিন্তু চিতায় আগুন দেওয়ার মিনিট 20 পরে হঠাৎ নিতাইয়ের নাকে একটা গন্ধ এলো।
গন্ধটা অদ্ভুত। মৃতদেহ পোড়ার গন্ধ নয়, কাঠ পোড়ার গন্ধও নয়। এটা একটা ভারী মিষ্টি মিষ্টি গন্ধ, কিন্তু মিষ্টির মধ্যে কোথাও একটা পচা আভাস মিশে আছে, যেন কোনো ফুল অনেক দিন আগে শুকিয়ে গেছে, কিন্তু তার সুগন্ধের ভূত এখনো বাতাসে ভাসছে। নিতাই থমকে গেল। এই গন্ধটা সে আগে পেয়েছিল, সেই রাতে হরিচরণের চিতার পাশে। ঠিক এই গন্ধটাই নিতাই চারদিকে তাকালো। পরিবারের লোকেরা সামনে, চিতার দিকে মুখ, কেউ কিছু লক্ষ্য করেনি। নিতাই নাক টানল আবার। গন্ধটা আসছে বাঁ দিক থেকে। শ্মশানঘাটের বাঁ দিকে আছে পুরনো কুয়ো। কুয়োটা শুকিয়ে গেছে বহু বছর আগে। চারদিকে পুরনো ইট ভাঙা, ধুলো, শুকনো পাতা। কেউ সেদিকে যায় না। নিতাই গন্ধের উৎস খুঁজতে বাঁ দিকে ঘুরল। কুয়োর ধারে কেউ একজন দাঁড়িয়ে। নিতাইয়ের বুক একটা মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু এবার সেই চোখহীন অবয়ব নয়। এবার যাকে দেখল নিতাই, সে একজন মহিলা। অন্তত দেখতে তাই মনে হলো। পরনে সাদা শাড়ি, চুল খোলা, পিঠ পর্যন্ত নামা। মুখটা দেখা যাচ্ছে না, কারণ মহিলাটা পিঠ ফিরে দাঁড়িয়ে, কুয়োর দিকে মুখ করে। নিতাই ভাবল হয়তো পরিবারের কোনো মহিলা সদস্য। কিন্তু তারপরই মনে হলো পরিবারের সবাই প্রাণ নেই। নিতাই ঘুরে দেখল, হ্যাঁ, মৃতার পরিবারের সবাই চিতার সামনে, কেউ এদিকে আসেনি। তাহলে এই মহিলাকে? নিতাই একটু গলা খাঁকড়ি দিল, বলল, কে ওখানে? মহিলাটা সাড়া দিল না। নিতাই একটু এগোলো। এই, শুনছেন? এদিকে কেন? মহিলাটা তখনও পিঠ ফিরে। নিতাই আরো কাছে গেল। এখন দূরত্ব হয়তো 7-8 হাত। সন্ধ্যার আলো কমে আসছে, শ্মশানের বিদ্যুতের বাল্বগুলো জ্বলে উঠেছে, কিন্তু কুয়োর কাছে আলো পড়ে না খুব একটা। নিতাই বলল, এখানে সাধারণ মানুষ আসেন না। আপনি কি পরিবারের কেউ? মহিলাটা সামান্য নড়ল, মাথাটা একটু হেলালো, যেন প্রশ্ন শুনল। তারপর আস্তে আস্তে ঘুরতে শুরু করল। নিতাই দাঁড়িয়ে রইল। মহিলাটা পুরোপুরি ঘুরে এলো। নিতাই যা দেখল তা দেখে তার পা দুপো সেই মাটিতেই গেঁথে গেল। মুখটা মহিলার, নাক আছে, কপাল আছে, থুতনি আছে, কিন্তু চোখের জায়গায় কিছু নেই, শুধু কালো গর্ত দুটো নিতাইয়ের দিকে। নিতাই চিৎকার করার চেষ্টা করল, গলা দিয়ে শব্দ বেরোল না। মহিলাটা একটু একটু করে এগিয়ে আসতে শুরু করল। নিতাই পেছনে সরে যেতে চাইল, কিন্তু পা উঠছে না। ঠিক সেই স্বপ্নের মতো পা মাটিতে গেঁথে গেছে। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। চিতার আগুনের আলো দেখা যাচ্ছে পেছনে, পরিবারের কান্নার শব্দ ভেসে আসছে, সব বাস্তব। মহিলাটা এসে গেল একেবারে সামনে, এত কাছে যে নিতাই তার মুখের বিস্তারিত দেখতে পাচ্ছে। সেই মিষ্টি পচা গন্ধটা এখন তীব্র। মহিলাটা চুলগুলো বাতাসে উড়ছে, কিন্তু বাতাস নেই। তারপর মহিলাটা হাত তুলল, দুটো হাত, এবং নিতাই দেখল হাতের আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো। স্বাভাবিক মানুষের আঙুল হাতের পিঠের দিকে বাঁকে, কিন্তু এই আঙুলগুলো তালুর দিকে বাঁকানো, পিছনের দিকে, যেন জয়েন্টগুলো উল্টো করে লাগানো। সেই বাঁকানো আঙুলওয়ালা হাত দুটো এগিয়ে এলো নিতাইয়ের গলার দিকে, আর তারপর সেই হাত নিতাইয়ের গলা টিপে ধরল। নিতাই পরে আমাকে বলেছিল, সুজয়দা, সেই স্পর্শটা আমি বলতে পারবো না ঠিক কেমন ছিল। ঠান্ডা ছিল না, গরমও ছিল না, কিন্তু যখন সেই আঙুলগুলো আমার গলায় পড়ল, মনে হলো যেন বুকের ভেতর থেকে কেউ শ্বাসটা টেনে নিয়ে যাচ্ছে। আমি শ্বাস নিতে পারছিলাম না, মুখ হাঁ হয়ে যাচ্ছিল, কিন্তু বাতাস ঢুকছিল না। নিতাই তখন একটাই কাজ করল, চিৎকার। সেই চিৎকারটা আসল কিনা জানা নেই, কিন্তু নিতাই বলেছে সে চিৎকার করার চেষ্টা করেছিল প্রাণপণে। গলা দিয়ে কতটুকু শব্দ বেরিয়েছিল জানে না, কারণ তখন সে আধো চেতনে। কিন্তু সেই মুহূর্তে পরিবারের একজন পুরোহিত, যিনি মন্ত্র পাঠ করছিলেন, হঠাৎ পেছনে তাকিয়ে দেখলেন নিতাই কুয়োর কাছে দাঁড়িয়ে হাঁটু ভাঙছে। পুরোহিত ছুটে এলেন। পুরোহিত আসতে আসতে সেই মহিলাটা ছেড়ে দিল। নিতাই মাটিতে বসে পড়ল। পুরোহিত তার কাছে এলেন। কি হয়েছে, কি হয়েছে তোমার? নিতাই কিচ্ছু বলতে পারল না, শুধু গলায় হাত দিল। গলাটা ব্যথা করছিল, টিপে ধরার মতো। পুরোহিত টর্চ জ্বালালেন। নিতাইয়ের গলায় দেখলেন লাল দাগ, আঙ্গুলের চাপের দাগ, কিন্তু আশেপাশে কেউ নেই। পুরোহিত চমকে গেলেন, এই দাগ কিসের? নিতাই কোনো মতে বলল, ওই কুয়োর দিকে তাকাবেন না। পুরোহিত তাকালেন না। সেই রাতে কাজ শেষ হলো।
নিতাইকে পরিবারের কেউ বাড়ি পৌঁছে দিয়ে গেল। রাতে নিতাইয়ের স্ত্রী গলার দাগ দেখে অবাক হলেন। কে ধরেছে তোমার গলা? নিতাই বলল না সত্যিটা, বলল কাঠ সামলাতে গিয়ে পড়ে গেছে। কিন্তু সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে নিতাই নিজের হাত দিয়ে গলার দাগটা অনুভব করল। 5টা আঙুলের দাগ, স্পষ্ট। কিন্তু একটু অদ্ভুত ছিল দাগগুলো। দাগগুলো ছিল উল্টো। স্বাভাবিক হাতের বুড়ো আঙুল থাকে বাইরের দিকে, তাই কাউকে গলা টিপলে বুড়ো আঙুলের দাগটা একদিকে, বাকি 4 আঙুলের দাগ অন্যদিকে হয়। কিন্তু নিতাইয়ের গলায় দাগগুলো উল্টো ছিল, যেন হাতের কবজি থেকে বুড়ো আঙুল উল্টো দিকে গেছে। মানে যে হাতে ধরেছিল সেই হাতের গড়নটাই উল্টো। নিতাই রাতে একা বসে এটা বুঝতে পারল, আর বুঝতে পেরেই তার গা কাঁপতে শুরু করল। পরের দিন সকালে নিতাই আমার কাছে এলো। আমি তাকে দেখে চমকে গেলাম। এক রাতেই মানুষটা এত রোগা দেখাচ্ছে কেন? চোখের নিচে কালো ছায়া, ঠোঁট শুকনো, হাত দুটো কাঁপছে। সে সব বলল আমাকে। আমি শুনে বললাম, নিতাই, এটা কি আগের সেই জিনিস ফিরে এসেছে? নিতাই বলল, হ্যাঁ, কিন্তু এবার আর শুধু দাঁড়িয়ে দেখেনি, এবার ধরেছে। আমি বললাম, পুরোহিত মশাইকে জানাও। নিতাই বলল, গিয়েছিলাম সকালেই, উনি বলেছেন এটা পিশাচিনী। আমি থামলাম। পিশাচিনী, এই শব্দটা সহজ নয়। যে মানুষ অপঘাতে মরে, ভয়ঙ্কর কষ্টে মরে, অথবা যার মৃত্যুতে কোনো অবিচার হয়েছে, সেই আত্মা মাঝে মাঝে পিশাচিনীতে রূপান্তরিত হয়। এই পিশাচিনী মৃতদেহ পোড়ানোর জায়গায় থাকে, শ্মশান ঘাটে। পুরোহিত বলেছিলেন এই পিশাচিনী নতুন নয়, সে অনেক দিন ধরে ওই শ্মশানেই আছে। হরিচরণের মৃতদেহ পোড়ানোর রাতে সে জেগে উঠেছিল কোনো কারণে, আর নিতাইকে দেখেছিল। সেই থেকে নিতাইয়ের উপর তার নজর পড়েছে। কিন্তু আমার উপর কেন? নিতাই জিজ্ঞেস করেছিল। পুরোহিত বলেছিলেন, কারণ তুমি মৃত্যুর কাছাকাছি থাকো। যারা মৃত্যুর কাছাকাছি থাকে, ডোম সম্প্রদায়ের মানুষ, শ্মশানের কর্মী, তাদের উপর পিশাচিনীর আকর্ষণ বেশি, কারণ এই মানুষগুলো 2 জগতের মাঝখানে থাকে। তাহলে এখন কি করতে হবে? নিতাই বলল। পুরোহিত বললেন, এই পিশাচিনীকে চিনতে হবে। সে কে ছিল, কোন মৃতদেহ থেকে সে এই রূপ পেয়েছে, সেটা জানতে হবে। তারপরই তাকে শান্ত করা যাবে। কিন্তু এত পুরনো শ্মশানে শতাধিক বছর ধরে যেখানে মৃতদেহ পোড়ানো হচ্ছে, সেখান থেকে একটা পিশাচিনীকে চেনা কিভাবে সম্ভব? পুরোহিত বললেন, একটাই উপায় আছে। নিতাইকে নিজেই খুঁজে বের করতে হবে। শ্মশানের সবচেয়ে পুরনো মানুষ কে আছে, সে হয়তো জানে এই শ্মশানের ইতিহাস। শ্মশানের পুরনো মানুষ মানে নিতাইয়ের বাবার এক বৃদ্ধ বন্ধু, কৃষ্ণডোম। বয়স 70-এর বেশি, অনেক আলেই শ্মশানের কাজ ছেড়ে দিয়েছেন, এখন বাড়িতে থাকেন। কিন্তু এই শ্মশানে 45 বছর কাজ করেছেন। নিতাই গেল তার কাছে। কৃষ্ণদাস শুনলেন, তারপর চোখ বন্ধ করলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, পিশাচিনী? হ্যাঁ, আমি জানি। নিতাই বলল, কে সে? কৃষ্ণদা বললেন, এই শ্মশানের একটা পুরনো ঘটনা আছে, প্রায় 25 বছর আগের কথা। তখন আমি এই শ্মশানেই ছিলাম। একটা মেয়েকে নিয়ে এসেছিল, বয়স 20-22, সদ্যবিবাহিত। সে মরেনি স্বাভাবিক মৃত্যু, সে মরেছিল অপঘাতে। কেউ বলেছিল দুর্ঘটনা, কিন্তু পাড়ার মানুষ জানত তার শ্বশুরবাড়ি তাকে মেরেছে যৌতুকের জন্য। নিতাই শুনছিল। কৃষ্ণদা বললেন, সেই মেয়ের পোড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু তার আত্মা যায়নি, কারণ তার মৃত্যু অবিচারের মৃত্যু। যে মানুষ তাকে মেরেছিল সে কোনো শাস্তি পায়নি, সে মামলা ধাঁপাচাপা পড়ে গিয়েছিল। আর সেই অতৃপ্ত আত্মা পিশাচিনী হয়ে রয়ে গেছে ওই শ্মশানেই। নিতাই বলল, তার নাম কি ছিল? কৃষ্ণদা বললেন, মঞ্জু বাগজি। কৃষ্ণদা আরও বললেন, সে এখন রাগী, কারণ এত বছর কেটে গেছে, তার হত্যাকারী এখনও বেঁচে আছে। বয়স হয়েছে, কিন্তু বেঁচে। তোমাকে একটাই কাজ করতে হবে, মঞ্জুর পরিবারকে খবর দাও। তার পরিবার কি এখনো আছে? নিতাই জানত না, কিন্তু খোঁজ নিতে শুরু করল। দিন 5 লাগলো। মঞ্জু বাগজির পরিবারকে খুঁজে পেল নিতাই। তার বাবা মারা গেছেন, কিন্তু ভাই আছে। ভাই থাকে একটু দূরের গ্রামে। নিতাই গেল সেই ভাইয়ের কাছে। ভাইয়ের নাম তরুণ বাগজি, বয়স এখন 50-এর কাছে। নিতাইকে দেখে প্রথমে চমকে গেলেন, শ্মশানের লোক কেন এসেছে? নিতাই সব বলল। তরুণবাবু শুনলেন, তারপর তার চোখে জল এলো। বললেন, দাদা, আমার দিদির মৃত্যুর পর 25 বছর হয়ে গেছে। পুলিশে গিয়েছিলাম, আদালতে গিয়েছিলাম, কিচ্ছু হয়নি। দিদির শ্বশুর এখনো বেঁচে আছে, গ্রামেই থাকে। নিতাই বলল,
মঞ্জুদির আত্মা এখনো শ্মশানে আছে, সে শান্তি পাচ্ছে না। তরুণবাবু অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি কি দিদিকে শান্তি দিতে পারবো? পুরোহিত মশাই বলেছিলেন, একটাই উপায়, মঞ্জুর নামে একটা বিচারের আবেদন করতে হবে আবার। যদি এই পৃথিবীতে তার বিচার নাও হয়, অন্তত চেষ্টাটা হতে হবে। আর তার সাথে শ্মশানে একটা বিশেষ পূজা। তরুণবাবু রাজি হলেন। সেই পূজার দিন শ্মশানে সন্ধ্যার পর মশালের আলোয় পুরোহিত পূজা করলেন। তরুণবাবু সেখানে ছিলেন, নিতাই ছিল, আমিও ছিলাম। পূজার মাঝপথে শ্মশানের বাতাস হঠাৎ বদলে গেল। শুকনো গরম বাতাস হঠাৎ ঠান্ডা হলো একটু। বকুল গাছের পাতাগুলো নড়ে উঠল। তারপর সেই মিষ্টি পচা গন্ধ। নিতাই টের পেল গন্ধটা, আমিও পেলাম। কিন্তু এবার গন্ধটা আগের মতো ভারী নয়, এবার হালকা, যেন দূর থেকে আসছে। পুরোহিত মন্ত্র পড়তে থাকলেন। তরুণবাবু হাত জোড় করে বললেন, দিদি, তোমার জন্য আমি আবার চেষ্টা করব, তোমার নামে বিচার চাইব। সেই মুহূর্তে মশালের আগুন একটু কাঁপল, তারপর স্থির হল, গন্ধটা চলে গেল। পূজা শেষ হল। সেই রাতে নিতাই বাড়ি ফিরে দেখল গলার দাগগুলো মিলিয়ে যেতে শুরু করেছে। পরের দিন সকালে পুরোপুরি গেল, আর সেই রাত থেকে মিষ্টি পচা গন্ধ আর আসেনি। সেই মহিলার অবয়বটা আর দেখা যায়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। তরুণবাবু সত্যিই পদক্ষেপ নিলেন। মঞ্জুর ২৫ বছরের পুরনো মামলাটা সে আবার খুলিয়ে দিলেন একজন আইনজীবীর সাহায্যে। নতুন সাক্ষী পাওয়া গেল, পাড়ার এক বয়স্ক মহিলা, যিনি সেই দিন নিজে কিছু দেখেছিলেন কিন্তু ভয়ে আগে বলেননি। তিনি এবার বললেন, মামলা চলছে। কিন্তু তরুণবাবু আমাকে ফোন করে একটা কথা বলেছিলেন সপ্তাহ ২ পরে। বলেছিলেন, সুজয়দা, একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। দিদির একটা পুরনো ছবি ছিল আমাদের বাড়িতে, বিয়ের ছবি। সেটা অনেক বছর ধরে তাকে তুলে রাখা ছিল, কারণ দেখলে কষ্ট হতো। আজকে সকালে উঠে দেখি সেই ছবিটা নিচে নেমে এসেছে। মানে তাকের ওপর থেকে নামানো, মেঝেতে নয়, বরং ঠিক টেবিলের ওপর রাখা, যেন কেউ সযত্নে নামিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, বাড়িতে আর কেউ নামিয়েছে? তরুণবাবু বললেন, না, বাড়িতে শুধু আমি আর বউ। বউ নামায়নি, আমিও না। মঞ্জু বাগজি কি শেষবারের মতো নিজের ছবিটা দেখতে চেয়েছিল? নিতাই এই কথা শুনে বলেছিল, হয়তো সে বিদায় নিচ্ছে। শ্মশানে যাদের শেষকৃত্য হয় তারা যায়, কিন্তু যাদের যাওয়া সম্পূর্ণ হয় না তারা রয়ে যায়। আর রয়ে যাওয়া মানুষ মাঝে মাঝে যা করে সেটা জীবিত মানুষ দেখতে পারে না। শুধু নিতাই ডমের মতো মানুষরা পারে, যারা মৃত্যুর এতটা কাছে থাকে যে দুই জগতের পর্দাটা তাদের চোখে পাতলা হয়ে যায়। নিতাই এখন আগের থেকেও বেশি সতর্ক। শ্মশানে কাজ করে, কিন্তু কুয়োর পাশ দিয়ে যায় না। রাতে একা কখনো সেই পুরনো বকুল গাছের কাছে যায় না। আর গলায় সেই বাঁকানো আঙুলের দাগ, সেটা গেছে। কিন্তু নিতাই বলে, মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে গলায় একটা চাপ অনুভব করে আর ধর্মর করে উঠে বসে। পিশাচিনি কি সত্যিই চলে গেছে, নাকি শুধু সরে গেছে? নিতাই জানে না। শ্মশানঘাটে রাতের অন্ধকারে যে মানুষ ২৫ বছর ধরে অপেক্ষা করেছিল বিচারের, সে হয়তো একটু শান্তি পেয়েছে। কিন্তু যে শ্মশানে আরও শত শত বছরের স্মৃতি আছে, সেখানে নিতাই একাই থাকে রাতে। আর কুয়োর কাছ থেকে এখনও মাঝে মাঝে সেই মিষ্টি পচা গন্ধ আসে। বাতাস নেই, কিন্তু গন্ধ আসে। নিতাই সেটা পেলে মা কালীর নাম নেয় আর হাঁটার গতি বাড়িয়ে দেয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নিতাই ডোমের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এই ঘটনাটির মূলে আছে এক অসহায় মেয়ের অবিচারের কথা, সেটা মনে রাখবেন। ভয়ের পাশাপাশি মঞ্জুর মতো মানুষদের কথাও মনে রাখুন। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ভারতের পশ্চিমে,
গুজরাটের কচ্ছ জেলার একটি প্রত্যন্ত এলাকায়, যেখানে 130 বছর পুরনো একটি রাজপ্রাসাদ আজও দাঁড়িয়ে আছে। সেই প্রাসাদে বিদ্যুৎ নেই, মানুষ থাকে না, প্রবেশ নিষেধ। কিন্তু কিছু মানুষ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢুকেছিল, আর সেই প্রাসাদের ভেতরে রাতে যা দেখেছিল তা দেখে তাদের একজন এখনও মানসিক চিকিৎসায় আছে। দ্বিতীয় ঘটনা, গুজরাটের সেই ভয়ঙ্কর রাজপ্রাসাদের অভিশপ্ত সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবাশিস ঘোষ। দেবাশিস মূলত পশ্চিমবঙ্গের হুগলির মানুষ, কিন্তু পেশায় একটি কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়ার হওয়ার কারণে সারা ভারত ঘুরতে হয়। 2024 সালের নভেম্বরে তিনি গুজরাটের কচ্ছ জেলায় একটি প্রকল্পের কাজে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয়েছিল কিছু স্থানীয় মানুষের সাথে, আর তাদের কাছ থেকেই শুনেছিলেন এই ঘটনা। একাধিক সূত্র থেকে যাচাই করে নিজে সেই জায়গায় গিয়েছিলেন দেবাশিস, আর যা দেখেছিলেন তা লিখে পাঠিয়েছেন আমাদের। অসংখ্য ধন্যবাদ দেবাশিসকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি দেবাশিসের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। গুজরাটের কচ্ছ জেলার কথা অনেকে শুনেছেন। গ্রেট রান অফ কচ্ছ, সাদামাটির বিস্তীর্ণ প্রান্তর, বিখ্যাত রণোৎসব, পর্যটকদের কাছে পরিচিত কচ্ছের এই দিকগুলো। কিন্তু কচ্ছের প্রত্যন্ত এলাকায় পর্যটকদের আনাগোনা যেখানে নেই, সেখানে আছে কিছু পুরনো রাজপ্রাসাদ, আধো ভাঙা, অর্ধেক ঝাঁটি গাছে ঢাকা, যেগুলো ইতিহাসের বইতে নেই কিন্তু স্থানীয় মানুষদের স্মৃতিতে এখনও জীবন্ত। আমি সেখানে গিয়েছিলাম কাজের সূত্রে, গুজরাটের একটি ছোট্ট শহরে একটি সড়ক নির্মাণ প্রকল্পের সার্ভে করতে। সেই শহরে একটি ছোট্ট হোটেলে ছিলাম দিন 15। হোটেলের মালিক ছিলেন 60-এর কাছাকাছি বয়সের একজন মানুষ। নাম বলবো না, শুধু বলবো তিনি স্থানীয়। অনেক কথা বলতেন সন্ধ্যায় চায়ের আড্ডায়। একদিন বললেন, ইঞ্জিনিয়ার সাহেব, এই এলাকায় একটা পুরনো রাজপ্রাসাদ আছে, ভৈরবগড়, শুনেছেন? শুনিনি। তিনি বললেন, শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে একটা পুরনো গ্রামের কাছে ভৈরবগড় প্রাসাদ। রাওয়াল মানসিং রাওয়ালের প্রাসাদ ছিল এই অঞ্চলের ছোট্ট একটা রাজ পরিবারের। মানসিং ছিলেন শেষ রাওয়াল, তারপরে বংশ আর নেই। 1890 সালে তিনি মারা গেছেন। তারপর থেকে প্রাসাদটা খালি। 130 বছরের বেশি খালি? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়লেন, হ্যাঁ, এবং কেউ থাকেনি, এমনকি রাজ্য সরকারও ওটা নিতে চায়নি। কারণ যে কয়েকজন মানুষ ওখানে রাত কাটানোর চেষ্টা করেছে, কেউ সকাল পর্যন্ত থাকতে পারেনি। আমার কান খাড়া হয়ে গেল। পরের কয়েকদিন আরও খোঁজ নিলাম। হোটেলের একজন বয়স্ক কর্মী, রামলাল, এই এলাকায় জন্মেছেন, এখানেই বড় হয়েছেন। তিনি ভৈরবগড় সম্পর্কে জানেন অনেক। রামলাল বললেন, ভৈরবগড়ের কথা বলতে গেলে মানসিং রাওয়ালের কথা বলতে হবে। উনি ছিলেন এই অঞ্চলের শেষ রাজা। ভালো মানুষ কিনা তা বলবো না, কারণ রাজারা সব সময় ভালো মানুষ হন না। কিন্তু তার একটা বিষয় ছিল, তিনি মৃত্যুকে ভয় পেতেন, প্রচণ্ড মৃত্যু ভয়। রামলাল বললেন, মানসিং একজন তান্ত্রিকের পরামর্শ নিয়েছিলেন। সেই তান্ত্রিক বলেছিল, যদি মানসিং একটি বিশেষ প্রক্রিয়া করতে পারেন তাহলে তার মৃত্যু হবে না, অমর হবেন। প্রক্রিয়াটা কি ছিল? রামলাল একটু চুপ করলেন, তারপর আস্তে বললেন, এই কথাটা আমি সাধারণত কাউকে বলি না, কিন্তু আপনাকে বলছি, কারণ আপনাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। মানসিং সেই তান্ত্রিকের কথা মেনে নরবলি দিয়েছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। রামলাল বললেন, একজন নয়, 3 জন মানুষকে সেই প্রাসাদের ভেতরে একটি বিশেষ কক্ষে হত্যা করা হয়েছিল, তান্ত্রিকের নির্দেশ মতো। কিন্তু তারপরেও মানসিং মারা গেলেন, এর মাত্র 3 বছর পরে। মারা গেলেন কিভাবে? রামলাল বললেন, সেটাই রহস্য। রাতে ঘুমের মধ্যে মারা গেলেন, কিন্তু তার মুখে যে ভয়ের চিহ্ন ছিল তা দেখে কেউ ঘুমের মৃত্যু বলতে রাজি হয়নি। মুখ হা করা, চোখ খোলা, সারা মুখে আতঙ্কের ছাপ। মানুষকে হত্যা করে অমরত্ব পেতে চেয়েছিলেন, পাননি। বরং সেই 3 জনের আত্মা যাদের হত্যা করা হয়েছিল তারা প্রতিশোধ নিয়েছিল। এই বিষয়টা স্থানীয়রা বিশ্বাস করে, আর সেই থেকেই ভৈরবগড় অভিশপ্ত। আমি রামলালকে জিজ্ঞেস করলাম, সাম্প্রতিক কোনো ঘটনা আছে? রামলাল বললেন, হ্যাঁ আছে, সেটার কথাই বলবো। ঘটনাটা ঘটেছিল 2023 সালের ফেব্রুয়ারিতে। একটা গবেষক দল এসেছিল, 4 জন।
সবাই তরুণ, কলেজ পড়ুয়া বা সদ্য পাশ করা, ইতিহাস বা লোকসংস্কৃতি নিয়ে আগ্রহ। এরা একটা ডকুমেন্টারি বানাতে চেয়েছিল ভৈরবগড়কে নিয়ে। 4 জনের নাম রামলাল বললেন: অর্জুন ভট্টাচার্য, কমল শাহ, সোনাল পাটেল আর যতীন মেহতা। এরা সবাই আমদাবাদ থেকে এসেছিল। স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভৈরবগড়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। এটা সরকারিভাবে বিপজ্জনক পুরনো স্থাপনা হিসেবে চিহ্নিত, কারণ ছাদ ধসে পড়তে পারে। অনুমতি মেলেনি, কিন্তু তারা গেল। 2 মোটরসাইকেলে 4 জন, ক্যামেরা, টর্চ, বিস্কুটের প্যাকেট আর ঘুমানোর চাদর নিয়ে রওনা দিল। পরিকল্পনা ছিল একটা রাত কাটাবে, ভেতর থেকে ভিডিও করবে আর পরের দিন ভোরে ফিরবে। বিকেলের দিকে ভৈরবগড়ে পৌঁছল ওরা। প্রাসাদটা দেখতে কেমন তা রামলাল বর্ণনা করলেন। চারদিকে পুরনো পাথরের দেওয়াল, উচ্চটা এখনও বেশ 2-3 তলার মতো, কিন্তু অনেক জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে। মূল দরজাটা এখনও আছে, বড় কাঠের দরজা, কিন্তু কাঠ পচে গেছে। দরজায় এখন কোনো ছিটকানি নেই, ঠেললেই খুলে যায়। ভেতরে বড় উঠোন, আর উঠোনের চারদিকে কক্ষের সারি। কিছু কক্ষের ছাদ ধসে গেছে, কিছু এখনও আছে। গেটের বাইরে একটা পুরনো লোহার নাম ফলক, হিন্দিতে লেখা ভৈরবগড় রাজমহল 1853। 4 জন প্রাসাদের ভেতরে ঢুকল বিকেলের আলোয়। বিকেলের আলোয় ভৈরবগড় ছিল একটু রহস্যময় কিন্তু সুন্দর। পুরনো কারুকাজ করা থাম, দেওয়ালে ম্লান হয়ে যাওয়া রঙিন নকশা, ছাদের কোনায় পুরনো ঝাড়বাতির কঙ্কাল। একসময় এটা মনে হয় জমকালো ছিল। কমল তার ক্যামেরায় সব কিছু ধারণ করতে শুরু করল। সোনাল নোটবুকে লিখছিল। অর্জুন আর যতীন প্রাসাদের ভেতরটা ঘুরে দেখছিল। এক পর্যায়ে অর্জুন একটা কক্ষের সামনে এসে থামল। সেই কক্ষের দরজায় পুরনো লোহার শিকল দিয়ে বাঁধা। শিকলে তালা নেই, কিন্তু শিকল পেঁচিয়ে আটকানো। দরজায় একটা পুরনো কাঠের ফলকে কিছু লেখা, হিন্দিতে, কিন্তু পুরনো হরফে। অর্জুন ছবি তুলল। পরে একজন স্থানীয়কে দেখাতে তিনি পড়েছিলেন, এই কক্ষে প্রবেশ নিষেধ, দেবতার আদেশ। কিন্তু সেটা পরের কথা। সন্ধ্যা নামল। 4 জন প্রাসাদের উঠোনে একটা জায়গা বেছে নিল। সেখানে চাদর পাতল, ব্যাটারি ল্যান্টার্ন জ্বালালো, বিস্কুট খেলো, কথা বলল। রাত 10টার দিকে সোনাল বলল, একটু ভেতরে ঘুরে আসি, ভিডিও করি। কমল আর যতীন সাথে গেল। অর্জুন বলল, আমি থাকি, ব্যাগ দেখি। 3 জন ভেতরে গেল। উঠোন পেরিয়ে ভেতরের দিকে টর্চের আলোয় পুরনো কক্ষগুলো দেখছে। কমল ক্যামেরা চালু করল। প্রথম কক্ষে ঢুকল। পুরনো ভাঙা আসবাবপত্র, মাটিতে পাথরের ভাঙা টুকরো। দ্বিতীয় কক্ষে দেওয়ালে পুরনো ম্লান ছবি। তৃতীয় কক্ষে একটা পুরনো কাঠের সিন্দুক, তালা ভাঙা, ভেতরে কিছু নেই। চতুর্থ কক্ষের সামনে এসে সোনাল থামল। এটা সেই কক্ষ যেটার দরজায় শিকল পেঁচানো ছিল। যতীন বলল, এটাই সেই বিশেষ কক্ষ হবে। কমল বলল, ভেতরে দেখা যাক। সোনাল বলল, দরজায় শিকল আছে, কিন্তু শিকলটা খোলা ছিল, মানে পেঁচানো ছিল, কিন্তু তালা নেই। কমল শিকলটা খুলে ফেলল। দরজা ঠেলল। দরজা খুলল না প্রথমে, তারপর একটু জোর দিতে ক্যাচ করে একটা শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকল 3 জন। কক্ষটা ছোট, অন্য কক্ষগুলো থেকে ছোট। দেওয়াল পাথরের, মেঝে পাথরের, একদম ফাঁকা, কোনো আসবাবপত্র নেই, কিছু নেই। কিন্তু কক্ষের ঠিক মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, পাথরে খোদাই করা। বৃত্তের ভেতরে কিছু চিহ্ন, জ্যামিতিক আকারের, কিন্তু কোন ভাষা বোঝা যাচ্ছে না। কমল ক্যামেরা দিয়ে বৃত্তটার ছবি তুলল। যতীন মাটিতে বসে বৃত্তটা ভালো করে দেখতে চাইল। হাত দিয়ে ছুল। সোনাল বলল, ছুস না, কে জানে কি। যতীন উঠে দাঁড়াল। তারপর সে বলল, গন্ধটা পাচ্ছিস? সোনাল নাক তুলল। একটা গন্ধ, পোড়া কাঠের গন্ধের মতো, কিন্তু কোথাও কোনো আগুন নেই। আর এই পোড়া কাঠের গন্ধে একটা অদ্ভুত মিষ্টি আভাস আছে। কমল বলল, এখান থেকে বেরোই। 3 জন বেরিয়ে এলো, কিন্তু বেরিয়েই লক্ষ্য করল যতীন একটু চুপ হয়ে গেছে। সোনাল ডাকল, যতীন। যতীন বলল, হ্যাঁ ঠিক আছি, কিন্তু তার গলার স্বর একটু বদলে গেছে। সোনাল মনে হলো একটু ভারী হয়েছে। ওরা উঠোনে ফিরে এলো। অর্জুন বলল, কি দেখলি? কমল বলল, একটা কক্ষে অদ্ভুত বৃত্ত আঁকা, সব ভিডিও করেছি। তারপর রাত আরও বাড়তে লাগলো। রাত 12টার কাছাকাছি
চারজন শুয়ে পড়েছে, ঘুমানোর চেষ্টা করছে না, কিন্তু চাদরে শুয়ে কথা বলছে। ক্যাম্পের মতো পরিবেশ। হঠাৎ অর্জুন বলল, ওটা কি? সবাই তাকালো। প্রাসাদের দ্বিতলার দিকে অর্জুন আঙুল দিয়ে দেখাচ্ছে। দ্বিতলার একটা জানালায় আলো, কিন্তু ভৈরবগড়ে বিদ্যুৎ নেই, 130 বছর ধরে নেই। কমল ক্যামেরা তুলল, দ্বিতলার সেই জানালার দিকে ক্যামেরা ধরল। আলোটা স্পষ্ট, হলুদাভ, দপদপ করছে, যেন মোমবাতির মতো, কিন্তু আরও উজ্জ্বল। সোনাল বলল, কেউ আছে নাকি ওপরে? অর্জুন বলল, আমরা তো কেউ যাইনি ওপরে। যতীন কিছু বলল না। কমল বলল, যাই দেখে আসি। অর্জুন বলল, না। কমল বলল, এই তো ডকুমেন্টারির মূল দৃশ্য, এটা না ধরলে কিভাবে হবে? কমল একা উঠে গেল, ক্যামেরা হাতে, টর্চ জ্বালালো। প্রাসাদের ভেতরের সিঁড়ি বেয়ে দ্বিতলায় উঠল কমল। বাকি তিনজন নিচে বসে দেখছে। কিছুক্ষণ পরে কমলের গলা শোনা গেল ওপর থেকে, আলো এখান থেকে আসছে, একটু সামনে যাচ্ছি। তারপর চুপ। অর্জুন চিৎকার করল, কমল? জবাব নেই। কমল? তারপর একটা শব্দ শোনা গেল ওপর থেকে, ভারী পায়ের শব্দ, কিন্তু এক পা বাম এক পা ডান, স্বাভাবিক হাঁটার ছন্দে নয়, যেন কেউ হাঁটছে কিন্তু এক পা একটু টানছে। সোনাল অর্জুনের হাত চেপে ধরল। পায়ের শব্দ এগিয়ে আসছে সিঁড়ির দিকে। আর তখনই কমল সিঁড়ি দিয়ে নামতে শুরু করল, দ্রুত, প্রায় দৌড়ে। নামতে নামতে পড়ে গেল সিঁড়ির শেষ ধাপে। অর্জুন ধরল তাকে। কমলের মুখ সাদা। কি দেখলি? অর্জুন জিজ্ঞেস করল। কমল একটু থামল, তারপর বলল, একটা কক্ষে আলো জ্বলছিল। ঢুকলাম। একটা পুরনো ঝাড়বাতি আছে ছাদে, কিন্তু 130 বছরে বাতি থাকার কথা নয়। তারপরেও জ্বলছিল, কিন্তু সেটা নয়। কমল থামল। কি দেখলি? সোনাল বলল। কমল বলল, কক্ষে একজন মানুষ ছিল, পুরনো পোশাক পরা, রাজপুত ধরনের, লম্বা, দাঁড়িয়েছিল জানালার সামনে, পিঠ ফিরিয়ে। আমি ঢুকতেই সে ঘুরল। মুখ দেখলি? অর্জুন জিজ্ঞেস করল। কমল বলল, দেখলাম, মুখ ছিল, কিন্তু। সে থামল আবার। কিন্তু কি? মুখের চামড়া ঠিক ছিল না, যেন অনেক দিন আগের কারো মুখ, শুকনো, কোঁচকানো। চোখ ছিল, কিন্তু চোখের রং সোনালি। আর সে যখন ঘুরল, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেদিকে সরাসরি তাকালো। আমার মনে হলো সে আমাকে দেখছে না, আমার পেছনে তাকিয়ে আছে। কমল বলল, আমি পেছনে ঘুরলাম। পেছনে কি ছিল? সোনাল জিজ্ঞেস করল। কমল বলল, পেছনে কিছু ছিল না, কিন্তু যখন ঘুরলাম মনে হলো সেই মানুষটা আমার দিকে এগিয়ে আসছে। আর তখন আমি দৌড়। কক্ষের আলো কি এখনো আছে? সবাই ওপরে তাকালো। দ্বিতলার সেই জানালা এখন অন্ধকার। চারজন মিলে সিদ্ধান্ত নিল রাতে আর থাকবে না, এক্ষুনি বেরোবে। কিন্তু ঠিক যখন ব্যাগ গোছাচ্ছে, যতীন বলল, আমি বেরোবো না। তিনজন চমকে যতীনের দিকে তাকালো। যতীনের মুখ স্বাভাবিক, কিন্তু চোখ দুটো একটু দূরে কোথাও তাকিয়ে, ফাঁকা দৃষ্টি। অর্জুন বলল, কি বললি? যতীন বলল, আমি এখানে থাকব, তোরা যা। সোনাল বলল, মাথা ঠিক আছে তোর, চল। যতীন বলল, না, এই প্রাসাদে অনেক কিছু আছে, আমি দেখব। কমল যতীনের হাত ধরল। চল বলছি। যতীন হাত ছাড়িয়ে নিল, শক্ত করে। অর্জুন বলল, যতীন, আমরা তিনজন মিলে তোকে টানব। যতীন একটু হাসল, কিন্তু সেই হাসিটা স্বাভাবিক নয়। ঠোঁটের কোণ ওপরে উঠছে, কিন্তু চোখ হাসছে না। আমাকে ছেড়ে দে। তিনজন মিলে যতীনকে টানল, বাইরে নিয়ে আসার চেষ্টা করল। যতীন প্রতিরোধ করল। শক্তিশালী হয়ে গেছে হঠাৎ, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তি লাগছে তাকে টানতে। অর্জুন তখন একটা কাজ করল। সে যতীনের মুখের সামনে আলো নিয়ে গেল।
যতীন চোখ সরিয়ে নিল আলো থেকে। অর্জুন আলো ধরে রাখল। যতীন মাথা ঘুরিয়ে নিল। তারপর হঠাৎ যতীন নিজেই যেন নরম হয়ে গেল, পা দুটো যেন ভাঁজ হয়ে গেল। কমল আর সোনাল ধরে ফেলল। চল, যতীন এবার নিজেই বলল, কিন্তু গলার স্বর আবার সেই আগের মতো পরিচিত। ওরা চারজন প্রাসাদ থেকে বের হয়ে এলো, মোটর সাইকেলে উঠে পালালো। সেই রাতে শহরের একটা হোটেলে উঠল চারজন। যতীনকে বিছানায় শুইয়ে দিল, সে ঘুমালো। পরের দিন সকালে যতীন উঠল। কিছু মনে নেই তার, কোনো কিছুই না। সে মনে করতে পারছে না যে বলেছিল থাকবো, বলেছিল ছেড়ে দে, কিছুই মনে নেই। কিন্তু তার হাতের কবজিতে, যেখানে কমল আর সোনাল ধরেছিল, কালো দাগ, যেন কেউ ভেতর থেকে ধরেছে। কমলের ক্যামেরায় যা রেকর্ড হয়েছিল সেটা পরে দেখল ওরা। দ্বিতলার সেই কক্ষে কমল ঢুকেছিল। ক্যামেরা চলছে, ঝাড়বাতি দেখা যাচ্ছে, জ্বলছে, কিন্তু কক্ষে সেই লম্বা মানুষটার কোনো ছবি নেই। কমল যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার নিজের ছায়া আছে, কিন্তু যে মানুষটাকে সে দেখেছিল সেটার কোনো ছবি নেই। আর সেই বৃত্তের কক্ষে যখন যতীন মাটিতে বসে বৃত্তটা ছুঁয়েছিল, সেই মুহূর্তের ভিডিও ফুটেজে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ল, যতীনের ছায়া। যতীন বসে আছে, তার ছায়া মেঝেতে পড়েছে, কিন্তু সেই ছায়াটা ঠিক যতীনের মতো নয়। ছায়ায় মাথাটা আরেকটু বড়, আর ছায়ার হাতগুলো যতীনের হাতের চেয়ে লম্বা। যেন যতীনের ছায়া পড়েনি, অন্য কারো ছায়া পড়েছে। ওরা চারজনের পর আলাদা আলাদা হয়ে যায়। কাজ শেষে সবাই নিজের বাড়িতে ফেরে, কিন্তু যতীন ফেরার সপ্তাহ দুয়েক পরে সে অসুস্থ হয়ে পড়ে। কথা কমে যায়, একা থাকতে চায়, রাতে ঘুমায় না, ঘরের কোণে বসে থাকে। পরিবার ডাক্তার দেখায়, ডাক্তার কোনো শারীরিক রোগ পান না, মানসিক সমস্যা সন্দেহ করেন। যতীন এখনও চিকিৎসায় আছে। অর্জুন আমাকে এই ঘটনা বিস্তারিত বলার পরে শেষে বলেছিল, দেবাশিসদা, সেই বৃত্তে যতীন হাত দিয়েছিল। পুরোহিত মশাই যখন বলেছিলেন তান্ত্রিকের নির্দেশে সেই কক্ষে নরবলি হয়েছিল, তখন বুঝলাম ওটা বলির জায়গা। আর বলির জায়গায় যে শক্তি থাকে তা পুরনো, তাকে ডাকলে সে সাড়া দেয়। আমি নিজেও ভৈরবগড় দেখেছি দিনের বেলা, দূর থেকে, ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকেও প্রাসাদটার দিকে তাকালে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন প্রাসাদটা দেখছে। গুজরাটের সেই কচ্ছের প্রান্তরে একটা ভাঙা পুরনো প্রাসাদে 130 বছর ধরে 3টে আত্মা আটকে আছে, যারা মরেছিল অপরাধ ছাড়া, যাদের মৃত্যু ব্যবহার করা হয়েছিল অমরত্বের জন্য। তারা এখনও আছে। আর যে মানুষটা তাদের হত্যা করিয়েছিল, মানসিং রাওয়াল, সে গেছে, কিন্তু তার পাপ রয়ে গেছে। আর সেই পাপের বোঝা বহন করছে ভৈরবগড়ের পাথর, ছাদ, দেওয়াল, সেই বৃত্তটা। আর যে বৃত্তে হাত দেওয়া হয়, সে বৃত্ত সহজে ছাড়ে না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 153-র 2টি ঘটনা এখানেই শেষ করলাম। নদিয়ার শ্মশান ঘাটে পিশাচিনীর সেই বাঁকানো আঙুলওয়ালা হাত নিতাই ডোমের গলা টিপেছিল। মঞ্জু বাগজির অতৃপ্ত আত্মার কান্না ছিল সেটা। আর গুজরাটের ভৈরবগড়ের সেই পুরনো বলির বৃত্তে হাত রেখেছিল যতীন, আর সেই বৃত্ত তাকে আজও ছাড়েনি পুরোপুরি। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে যে অন্যায় হয় তার হিসেব শুধু এই পৃথিবীতেই শেষ হয় না। যে আত্মা অবিচারে মারা যায়, সে থেকে যায়, আর সেই থাকাটা এতটাই শক্তিশালী যে জীবিত মানুষ সেটা অনুভব করে। আপনার কাছে বা আপনার পরিচিত কারো কাছে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের ইমেল করতে পারেন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। নিতাই ডোমের পার্ট 3 চাইলেও লিখুন। যদি নিতাইয়ের জীবনে আরও ঘটনা আসে, আমরা শেয়ার করব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর রাত। এই রাত থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে।
আগামী এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর শ্মশানের কাছ দিয়ে রাতে যাওয়ার সময় গন্ধ পেলে পা থামাবেন না। আর কোনো পুরনো প্রাসাদের মেঝেতে অদ্ভুত বৃত্ত দেখলে হাত দেবেন না। শুভরাত্রি।